হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সাতটা বইয়ের এমসিকিউ সমাধানের যে সিরিজ শুরু করেছিলাম, আজকে তার আরেকটি পার্ট। আজকে আমরা স্থিতিবিজ্ঞান স্ট্যাটিক্স এর এমসিকিউ সমাধানের পার্ট 4। তাহলে চলো আজকে আমরা শুরু করছি স্ট্যাটিক্সের পার্ট 4। আজকে আমাদের প্রথম কোশ্চেন নম্বর 43 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, একটি বল -F কে ক্যাপ মূল বিন্দুতে ক্রিয়াশীল 1, -1 বিন্দু সাপেক্ষে ক্রিয়াশীল টর্ক হবে। টর্ক আমাদের বের করতে হবে। কি দেওয়া আছে কোশ্চেন নম্বর 43, আমাদের দেওয়া আছে বল is equal to -F কে ক্যাপ। বলকে আমরা F বলেই দিলাম। আর ক্রিয়াশীল বিন্দু একে যদি আমরা P বলি, এর স্থানাঙ্ক দেওয়া আছে 1, -1। তো ক্রিয়াশীল P, আচ্ছা এটা ক্রিয়াশীল বিন্দু P, এটা হলো 1, 1 ক্রিয়াশীল বিন্দুর অবস্থান ভেক্টর। এটা কি হবে, যেহেতু বল আমাদের অবস্থান ভেক্টর রূপে দেওয়া আছে, তাই আমাদের এই বিন্দুর অবস্থান ভেক্টর 1 i ক্যাপ -1 j ক্যাপ, তাই না? 1, 1, হ্যাঁ, এটাকে আমরা x অক্ষ বরাবর i ক্যাপ, y অক্ষ বরাবর j ক্যাপ ইউনিট ভেক্টরগুলো কাজ করে থাকে। এবার আমরা জানি টর্ক টাউ ভেক্টর ইজ ইকুয়াল টু r ক্রস f। হ্যাঁ, r হলো অবস্থান ভেক্টর এবং f হলো ক্রিয়াশীল বল। তাহলে এর অবস্থান ভেক্টর হলো এটা। তাহলে এটাকে P বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা r ভেক্টর বলতে পারি। তো আমরা ক্রস প্রোডাক্ট করে এই দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট করে আমরা টর্কটা বের করব। তো ক্রস প্রোডাক্ট কীভাবে করতে হয়, i ক্যাপ j ক্যাপ কে ক্যাপগুলো আগে আমাদের লিখতে হবে। বলের ক্ষেত্রে আচ্ছা r ক্রস f, তাহলে আগে rটা বসাতে হবে। আর কি, i এ আছে 1, j এ -1, কে এর কোনো কম্পোনেন্ট নেই, এটা হলো 0। আর বলের ক্ষেত্রে শুধুমাত্র কে ক্যাপ, এটা 0, এটা 0, এটা হলো -f। ঠিক আছে, তাহলে যখন আমরা i ক্যাপের কম্পোনেন্টগুলো বের করব, তাহলে এটার সঙ্গে এটা গুণ 1 -1 ইন্টু -f, তাহলে হয়ে গেল f, তারপরে -0 থেকে 0 গুণ করলে 0ই থাকে, এটা হলো i ক্যাপ। তারপরে প্লাস j ক্যাপের কম্পোনেন্ট যখন বের করব, তো এটার সঙ্গে এটা গুণ 0, এটার সঙ্গে এটা গুণ, তাহলে হলো মাইনাস একটা আর একটা মাইনাস আমরা নিব, তাহলে এটা হয়ে গেল -f, এটা হলো j ক্যাপ। তারপরে প্লাস কে এর কম্পোনেন্ট যখন বের করব, তখন এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে এটা হচ্ছে 0 -0, যে সব কিছু 0 হয়ে যাবে, তাহলে হলো কে ক্যাপ। তাহলে কি থাকছে, এখানে থাকছে f i ক্যাপ, এখানে থাকছে f j ক্যাপ। তাহলে আমরা রেজাল্টেন্ট কি পেলাম, f i ক্যাপ প্লাস j ক্যাপ। হ্যাঁ, এটা হবে আমাদের অপশান বি, 43 নম্বরের অপশান বি। ঠিক আছে,
এরপর আমরা করব কোশ্চেন নম্বর 44। তুলা যন্ত্রের বাহু দুটি অসমান হলে সঠিক ভর কি হবে? m ইজিক্যাল টু m1 প্লাস m2 বাই 2, m ইজিক্যাল টু রুট ওভার m1 প্লাস m2, m ইজিক্যাল টু রুট ওভার m1 m2, m ইজিক্যাল টু m1 m2। এটা হচ্ছে তুলা যন্ত্রের অঙ্ক, 44 নম্বর কোশ্চেন। তাহলে আমরা একবার ছবিটি করে নিই। তুলা যন্ত্রের বাহু দুটি অসমান, ধরলাম এটা হলো তুলা যন্ত্রের বাহু, যেটা অসমান, একদিকে বড় একদিকে ছোট। আর এটাতে একটা তুলাপাত্র এইভাবে, আর একটা তুলাপাত্র এইভাবে আছে। এটাকে ধরলাম এক্স, এটাকে ধরলাম ওয়াই। ধরি তুলা যন্ত্রের বাম দিকের বাহুর দৈর্ঘ্য এক্স ও ডান দিকের বাহুর দৈর্ঘ্য ওয়াই, এবং আর কি ধরব, বস্তু, যে বস্তুকে আমরা পরিমাপ করব সেই বস্তুটির সঠিক ভর ধরে নেব এম। এবার প্রথমবার কি করব, প্রথমবার বস্তুটিকে বাম তুলাপাত্রে রেখে ডান তুলাপাত্রে m1 ভর চাপানো হলে তুলা যন্ত্রটি ব্যালেন্স করা হয়। সেই ক্ষেত্রে আমরা বলের যে ভ্রামক, সেই সূত্র ব্যবহার করতে পারি। বলের ভ্রামক আমরা কি জানি, প্রযুক্ত বল ইনটু অক্ষ সাপেক্ষে তার দূরত্ব। তো এইদিকে আমরা প্রথমবার কি করেছি, m1 ভর, আর এদিকে m ভর, এদিকে হচ্ছে বস্তুর ভর m, আর এদিকে আমরা রেখেছি বাটখারা m1। তাহলে আমরা লিখতে পারি যে এদিকে যে বল কাজ করছে সেটা, তাই না, এদিকে কি কাজ করবে, এদিকে কাজ করবে বস্তুর ভর ইনটু এক্স সমান সমান, যেহেতু m1 বাটখারা চাপালে তুলা যন্ত্রটি সাম্য অবস্থায় এসছে, ব্যালেন্স হয়েছে, তাই আমরা লিখতে পারি m1 y, বা আমরা করব x বাই y ইজ ইকুয়াল টু m বাই m। এটাকে নাম দিলাম আমরা 1 নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটিকে ডান তুলা পাত্রে, বস্তুটিকে এবার ডান তুলা পাত্রে রেখে বাম তুলা পাত্রে কি করা হলো, এটা হচ্ছে ডান তুলা পাত্রে বাম তুলা পাত্রে m2 ভর
চাপানো হলে তুলা যন্ত্রটি ব্যালেন্স হলো বা সাম্য অবস্থা এলো। তাহলে আমরা লিখতে পারি এবার এইখানে M2 বাটখারা এবং M ভর চাপানো হয়েছে, তাহলে আমরা করব M2x ইজিক্যাল টু My বা x বাই y ইজিক্যাল টু M বাই M2, এটাকে নাম দিলাম আমরা 2 নম্বর। এরপরে আমরা লিখতে পারি 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে আমরা কী পাবো, এখান থেকে x বাই y হ্যাঁ ইকুয়েটিং করব, তাহলে আমরা পেয়ে যাব M বাই M1 ইজিক্যাল টু M বাই M2, হ্যাঁ এটা M বাই M2 ইজিক্যাল টু M1 বাই M বা M স্কোয়ার ইজিক্যাল টু M1 M2, অতএব M ইজিক্যাল টু রুট ওভার M1 M2। হ্যাঁ, তাহলে আমাদের সঠিক ভর কী পাওয়া গেল, M1 M2, এটা অপশন সি, 44 নম্বরের অপশন সি। বইয়ে অপশন বি দেওয়া আছে, এটা অপশন বি হবে না, এটা হবে অপশন সি, ঠিক আছে। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 45, তুলাপাত্র দুটির ভর অসমান হলে সঠিক ভর কত হবে, M ইজিক্যাল টু রুট ওভার M1 M2, M ইজিক্যাল টু M1 প্লাস M2 বাই 2, M ইজিক্যাল টু M1 M2, ডি নম্বর M ইজিক্যাল টু রুট ওভার M1 প্লাস M2। প্রায় একই রকমের অঙ্ক, হ্যাঁ এখানে তুলাপাত্র দুটির ভর অসমান, হ্যাঁ এবার দৈর্ঘ্য তাহলে সমান হবে, ধরলাম এটা হচ্ছে তুলাপাত্র, এর বাহুর দৈর্ঘ্যগুলো এবার সমান, আমাদের এটা সমান ধরে নিয়েই করতে হবে। এবার তুলা যে পাত্র দুটো ছিল সেটার ভর অসমান, এটা একটা তুলাপাত্র এবং এটা একটা তুলাপাত্র, এই তুলাপাত্র দুটোর ভর অসমান। ধরলাম এই তুলাপাত্রটা বাম দিকের তুলাপাত্রটার ভর বেশি, কত বেশি, সেটা হচ্ছে x পরিমাণ বেশি, এটা থেকে এটা তুলাপাত্র দুটোর ভর এর যে পার্থক্য সেটা হচ্ছে x, এটা x পরিমাণ ভর বেশি। তাহলে আমরা এই কথাটাই লিখব যে ধরি তুলা যন্ত্রটির বাম দিকের তুলা পাত্রটির ভর ডান দিকের তুলা পাত্রটির তুলনায় x পরিমাণ বেশি এবং যে বস্তুকে আমরা পরিমাপ করব সেই বস্তুর সঠিক ভর m, তাই তো। এবার একবার কি করব, আবার প্রথমবার বস্তুটিকে বাম তুলাপাত্রে রাখব, বস্তুকে বাম তুলা পাত্রে ও ডান তুলাপাত্রে M1 ভর রেখে তুলা যন্ত্রটি বাম তুলাপাত্রে ওই প্রদত্ত বস্তুটি রাখা হলো যেটা M, আর এই তুলাপাত্রে M1 ভর রাখা হলো, রেখে তুলা যন্ত্রটি ব্যালেন্স করা হয়। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি যে M প্লাস x, হ্যাঁ এই দুটো ভর সমান হবে কার, M1 এর, তাই না। এটাকে নাম দিলাম আমরা 1 নম্বর।
আর দ্বিতীয় ক্ষেত্রে কি, দ্বিতীয়বার বস্তুকে ডান তুলা পাত্রে রেখে বাম তুলা পাত্রে M2 ভর রেখে তুলা যন্ত্রটি ব্যালেন্স করা হয়। অতএব আমরা লিখতে পারি এবার এখানে M2 ভর এর সঙ্গে এই এমটা ব্যালেন্স হয়েছে, তাই না? ডান তুলাপাত্রে বস্তুর ভর আর বাম তুলাপাত্রে M2 ভর, আর এটা এক্সট্রা যেটা আছে সেটা মিলে হবে এই বস্তুর ভরের সমান। তাহলে M2 প্লাস x ইজিক্যাল টু M। আমরা কি বের করব? আমরা বের করব হচ্ছে M সমান সমান M1 M2 সাপেক্ষে কত, এটাকে নাম দিলাম আমরা 2 নম্বর। তাহলে আমরা যদি করি 1 নং থেকে পাই, এখান থেকে x এর মান x ইজিক্যাল টু M1 মাইনাস M। এই মান 2 নংয়ে বসিয়ে দিলে 2 নং এ x ইজিক্যাল টু M1 মাইনাস M বসিয়ে পাই, 2 নংয়ে বসিয়ে দেব M2 প্লাস M1 মাইনাস M ইজিক্যাল টু M, বা এই M এদিকে চলে যাবে, তাহলে হচ্ছে M2 প্লাস M1 ইজিক্যাল টু 2M, বা M ইজিক্যাল টু M1 প্লাস M2 বাই 2। এইটা হলো আমাদের বস্তুর সঠিক ভর। তাহলে এটা হবে অপশান বি। হ্যাঁ, 45 নম্বর কোশ্চেন হয়ে গেল আমাদের। 45 নম্বর হলো অপশান বি। এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 46। একটি সাধারণ তুলাযন্ত্রের বাহু দুটি অসমান 2 পাত্রে পৃথকভাবে চাপিয়ে কোনো বস্তুর ভর পরিমাপ করলে 4 গ্রাম ও 9 গ্রাম পাওয়া যায়। বস্তুর প্রকৃত ভর কত? এটা সেম 44 নম্বর অঙ্কের মতো। 44 নম্বর অঙ্কতে আমরা যেটা রেজাল্ট বের করেছিলাম, কত ছিল? M বস্তুর সঠিক ভর M ইজিক্যাল টু √M1 প্লাস M2। হ্যাঁ, এখানে যদি আমরা মানটি বসিয়ে দিই তাহলে উত্তর পেয়ে যাব M ইজিক্যাল টু সঠিক ভর, একবার M1 ওজনের বাটখারা, একবার M2 ওজনের বাটখারা প্রয়োজন হয়েছিল। 4 × 9 সমান √36, এটা হলো 6। হ্যাঁ, তাহলে উত্তর হবে 6 গ্রাম, অপশান এ। তবু আমরা একবার দেখে নিচ্ছি কিভাবে করেছিলাম আমরা। এটা আসলে রেজাল্টটা মনে রাখলেই হয়। আমাদের এটা ছিল দাঁড়িপাল্লা, এই দৈর্ঘ্যটা x, এই দৈর্ঘ্যটা y। তুলাযন্ত্রের বাহু দুটি অসমান, এখানে একটা তুলাপাত্র, আর এখানে একটা তুলাপাত্র। হ্যাঁ, কি করেছিলাম আমরা এটাতে? ধরি বাম তুলাপাত্রের তুলাযন্ত্রের বাম দিকের বাহুর দৈর্ঘ্য x ও তুলাযন্ত্রের ডান দিকের বাহুর দৈর্ঘ্য হলো y। বস্তুর সঠিক ভর আমরা কি ধরেছিলাম? M। বস্তুর সঠিক ভর হলো M। এবার প্রথমে আমরা কি করেছিলাম? বস্তুকে এখানে রেখেছিলাম আর
এখানে m1 বাটখারা দিয়ে বস্তুটাকে ব্যালেন্স করেছিলাম। সেই ক্ষেত্রে কি হয়েছিল, mx = m1y, এখান থেকে x/y করলে হয় m1/m। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করেছিলাম, এইখানে রেখেছিলাম বস্তুকে এবং এইখানে চাপিয়েছিলাম m2 বাটখারা। তাহলে আমরা লিখতে পারি m2x = my, এবারও x/y = m/m2। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তারপর লিখব 1 ও 2 থেকে পাই, এটা 2 নম্বর। 1 ও 2 থেকে আমরা কি পাই, এখানেও x/y, এখানেও x/y। তাহলে আমরা লিখতে পারি m1 m = m/m2, mm গুণ করলে m², m1 m2। অতএব m = √m1 m2। হ্যাঁ, আবার আমি সেটা করিয়ে দেখিয়ে দিলাম যে আমাদের কোনো একটা বস্তুকে যখন বাম তুলাপাত্রে রেখে ওজন করা হবে, এখানে পেয়েছিলাম m1 ভর। যখন ডান তুলাপাত্রে রেখে ওজন করা হবে, এখানে বাটখারা প্রয়োজন হয়েছিল m2 ভরের। তাহলে এই ভরটা যদি দেওয়া থাকে, এখানে যেমন 4 গ্রাম 9 গ্রাম দেওয়া আছে, তাহলে বস্তুর সঠিক ভর এর √ওভার করলেই, গুণ করে √ওভার করলে আমরা পেয়ে যাব। এখানে পাচ্ছি আমরা 6 গ্রাম। তাহলে 46 নম্বরের অপশান এ। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 47। 47 নম্বর কি কোশ্চেনে কি বলা হয়েছে, দুটি সমমুখী সমান্তরাল বল F1 এবং F2 এর লব্ধির মান কত হবে। হ্যাঁ, সমমুখী সমান্তরাল 47 নম্বর। প্রদত্ত কি দেওয়া আছে, প্রদত্ত দুটি সমমুখী সমান্তরাল বল F1 ও, আচ্ছা ভেক্টর দেওয়া নেই, F1 ও F2। ভেক্টর আমরা দিয়ে দিতে পারি। সমমুখী সমান্তরাল বল F1 ও F2। তাহলে বল দুটো সমান্তরাল, এই একটা বল, এটাকে বললাম F1, এই একটা বল সমমুখী সমান্তরাল, আচ্ছা কম বেশি হতে পারে F2। তো আমরা জানি সমমুখী সমান্তরাল বলের মধ্যে কোণ কত হয়, 0 ডিগ্রি। অতএব এই দুটি বলের লব্ধি বল F = √f1² প্লাস f2² প্লাস f2² প্লাস 2f1 f2 cos θ। F1 F2 কি প্রদত্ত সমমুখী সমান্তরাল বল। হ্যাঁ, f1² f2² 2f1 f2 cos 0 ডিগ্রি। f1 f2 2f1 f2 cos 0 ডিগ্রির মান 1 গুণ করলে এটাই থাকবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি a + b হোল স্কোয়ারের ফর্মুলা, f1 প্লাস f2 এর হোল স্কোয়ার, এটা সমান হয়ে যাবে f1 প্লাস f2। তাহলে দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি কী হয়ে যাবে, f1 প্লাস f2, দুটো বলের যোগফল। এটা হবে অপশান সি। তারপরে আমরা করব কোশ্চেন নম্বর 48। 48 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, দুটি বিপরীতমুখী সমান্তরাল বলের মধ্যবর্তী কোণ কত হবে। হ্যাঁ, একদম থিওরিটিক কোশ্চেন। যদি বল দুটো কি হয়, বিপরীতমুখী হয়, একটা বল এদিকে এবং একটা বল এই দিকে, কিন্তু বল দুটো সমান্তরাল, হ্যাঁ, তাহলে এদের মধ্যে যে অ্যাঙ্গেল হবে সেটা হবে
80 ডিগ্রি বা পাই। এদের মধ্যে অ্যাঙ্গেল সমমুখী, দুটি বিপরীতমুখী সমান্তরাল বলের মধ্যবর্তী কোণ হবে পাই। এটা হবে অপশান এ, পাই। ঠিক আছে, এরপরে আমরা করছি কোশ্চেন নম্বর 49। 60 নিউটন বলকে পরস্পর থেকে 12 মিটার দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল বলে এমনভাবে বিশ্লেষিত করা হলো যে 60 নিউটন বল থেকে একটির দূরত্ব 3 মিটার। বল দুটো কি কি হবে আমাদের বের করতে হবে। কোশ্চেন নম্বর 49, একটা বল ছিল 60 নিউটন, একে দুটি সমান্তরাল বলে 12 মিটার দূরত্বে অবস্থিত। তাহলে আমরা XY কোঅর্ডিনেট ধরলাম যে 60 নিউটন বলটি এই বিন্দুতে ক্রিয়াশীল, এটাকে নাম দিলাম আমরা B। আর এটা হচ্ছে আমাদের R, এই বলটা হচ্ছে 60 নিউটন। একে দুই ভাগে ভাগ করতে হবে যাদের মধ্যে দূরত্ব 12 সেমি, একটির দূরত্ব 12 মিটার, একটির দূরত্ব হবে 3 মিটার। তো এই বলটা দুটো সমান্তরাল বলের লব্ধি বলে পরিণত হবে, তাই না? তাহলে ধরি, তাহলে আমাদের একটা বল নিশ্চয়ই এদিকে কাজ করবে আর একটা বল এদিকে কাজ করবে। এদের মধ্যে টোটাল যে ডিস্টেন্স, এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম সি। এদের মধ্যে এই টোটাল ডিস্টেন্সটা হলো কত? 12। আমরা ধরে নিলাম এইটুকু অংশ 3 মিটার, এইটুকু হচ্ছে 12, আর তাহলে এটা 12 থেকে মাইনাস করলে কত থাকছে? 9। এইটা হলো তাহলে 9 মিটার। এটা আমরা ধরে নিলাম। এদিকেও 3 মিটার হতে পারে, ওইদিকে 9 মিটার হতে পারে, একটা আমরা ধরে নিলাম। এটা হচ্ছে ও বিন্দু, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তাহলে আমরা লিখব, এই বলটার নাম দিলাম F1, এই বলটার নাম দিলাম F2। তাহলে আমরা লিখতে পারি যে ধরি 60 নিউটন বলকে F1 ও F2 দুটি বলে ভাগ করা হলো যারা এক্স অক্ষ এর উপর লম্বভাবে ক্রিয়াশীল। তো আমাদের প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত AC = 12 মিটার। আমরা লিখে নিলাম, ধরি BC = 3 মিটার আর AB = 9 মিটার। কারণ AB প্লাস BC মিলেই তো হচ্ছে AC = 12 মিটার, তাই না? এরপর আমরা কি করব? বলের ভ্রামক। তাহলে লিখতে পারি আমরা যে বিভাজিত বল দুটির ভ্রামকের সমষ্টি সমান সমান প্রদত্ত বলের ভ্রামকের সমষ্টির সমান হবে ভ্রামকের সমান, তাই না? এই বলটার যা ভ্রামক হবে এটার আর এটার ভ্রামক,
এর সমষ্টির সমান হবে, কারণ এই বলটা থেকে এই দুটো বলের উৎপত্তি, হ্যাঁ, অথবা বলতে পারি আমরা এটা থেকেই এই বলের উৎপত্তি। তাহলে আমরা লিখব বলের ভ্রামক এই দুটোর F1 ইন্টু OA প্লাস F2 ইন্টু OC ইজিক্যাল টু R ইন্টু OB, বা সবগুলোকে আমরা OB এর আকারে লেখার চেষ্টা করি। OA সমান সমান আমরা কি লিখতে পারি, OA F1 ইন্টু OB মাইনাস AB প্লাস F2 OC OB প্লাস BC, আর তো OB রূপেই আছে, এটাকে গুণ করে দিলে F1 ইন্টু OB মাইনাস F1 ইন্টু AB প্লাস F2 ইন্টু OB প্লাস F2 ইন্টু BC। আর এই যে বলটা ছিল R, সেটাকে আমরা F1 প্লাস F2 লিখতে পারি, হ্যাঁ, কারণ এই দুটো বলের সমষ্টি হবে এটা, এই দুটো বলের উপাংশ হবে এটা, এই দুটো এর সমষ্টির ফলে এই দুটো এই লব্ধি বলটা পাওয়া যাবে। তাহলে এটা ইন্টু OB, তাই না? তাহলে আমরা লিখতে পারি F1 ইন্টু OB প্লাস F2 ইন্টু OB। এটা এবার দুদিক থেকে কি কেটে যাবে দেখো, F1 OB, তাহলে এই পার্টটা কেটে যাবে, F2 OB, এই পার্টটাও কেটে যাবে। এই জিনিসটাকে আমরা ওই পারে নিয়ে চলে যাব, তাহলে মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে। এদিকে কি থাকছে, F2 ইন্টু BC ইজিক্যাল টু F1 ইন্টু AB। আমরা বের করব কি, F1 F2 বলের মান। তাহলে আমরা লিখব যে বা F1 বাই F2, এটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে BC বাই AB, এটাকে এদিকে নিয়ে আসলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম, BC বাই AC। BC কত ধরেছিলাম আমরা 3, AB কত ধরেছিলাম আমরা 9। BC-কে তাহলে এদের যে অনুপাত, BC-কে আমরা 9, এদিকে 3 ধরতে পারতাম, অনুপাতে কি আসবে, এটা হবে 1/3, অতএব F1 ইসটু F2 ইজিক্যাল টু 1:4। এটা হলো দুটো বলের অনুপাত। এবার আমাদের আসল বল দুটো বের করতে হবে। তাহলে এই পার্টটা একটু ক্লিয়ার করে দিলাম। আমাদের মোট যে বল আর সেটা কত ছিল, 60 নিউটন। আর আমাদের এই বলটাকে ভাগ করে যে দুটো বল পাওয়া গেল তাদের অনুপাত হচ্ছে 1:3, 1:4 না, 1:3। তাহলে মোট বল জানি, বল দুটোর অনুপাত জানি, তাহলে আমরা লিখব F1 সমান সমান কী হবে, 1/1 প্লাস 3 ইন্টু মোট বল, 1 ইন্টু 4/60, এটা দিয়ে এটাকে কেটে দেবো 15, তাহলে হচ্ছে এটা হচ্ছে 15 নিউটন, এটা হবে 15 নিউটন। এবং F2 সমান সমান কী হবে, 3/1 প্লাস 3 ইন্টু 60 সমান সমান 3/4 ইন্টু 60, এটা দিয়ে কেটে দেবো 15, 15 45 নিউটন। তাহলে F1 ও F2 আমরা কত পেয়ে যাচ্ছি, F1 ও F2 15 নিউটন ও 45 নিউটন। এটা হলো আমাদের অ্যান্সার, 15 নিউটন ও 45 নিউটন। এটা কোন অপশানে আছে, এটা হচ্ছে অপশান ডি। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 50। একটি বস্তুর উপর বিভিন্ন বিন্দুতে একাধিক বল ক্রিয়া করছে, ওদের ক্রিয়ারেখাগুলি একই সমতলে অবস্থান করে এবং
একটি বিন্দুতে মিলিত হয় এই বলগুলিকে কি বলা হবে? একতলীয়, একরক্ষীয়, সমান্তরাল না একতলীয় সমবিন্দু? কোশ্চেন নম্বর 50। তাহলে কী বলা হয়েছিল? একটি বস্তুর উপর বিভিন্ন বিন্দুতে একাধিক বল ক্রিয়া করছে, এদের ক্রিয়ারেখাগুলি একই সমতলে। হ্যাঁ, তাহলে দেখো ক্রিয়ারেখাগুলি একই সমতলে লেখাই আছে, একই সমতলে। তাহলে এটা হবে একতলীয়। একই সমতলে কি হলে কি হবে? একতলীয়। আর কি? একই বিন্দুতে মিলিত হয়, একই বিন্দুতে মিলিত হয়, একই বিন্দুতে মিলিত হয়, মিলিত হয়। তাহলে এটা কি হবে? এটা হবে সমবিন্দু। তাহলে আমাদের উত্তর হবে এক্ষেত্রে অপশন ডি, একতলীয় ও সমবিন্দু। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 50। দুটি সমান ও বিপরীতমুখী সমান্তরাল বল একটি বিন্দুতে একযোগে ক্রিয়া করছে, এর ফলে উৎপন্ন হবে। দুটি সমান ও বিপরীতমুখী সমান্তরাল বল একটি বিন্দুতে ক্রিয়া করলে বস্তুর মধ্যে কোনো কিছুই উৎপন্ন হবে না, গতিহীনতা হবে, তাই না? দুটি সমান ও বিপরীতমুখী বল, এটা একটা বস্তু, এর উপরে দুটো বিপরীতমুখী সমান বল ক্রিয়া করছে। একটা বল ধরলাম আমার এই অভিমুখে ক্রিয়া করছে, একটা বল এই বস্তুটাতে এই অভিমুখে ক্রিয়া করছে, আর একটা বল এই বস্তুটাতে সমান্তরাল বল এই অভিমুখে ক্রিয়া করছে। বস্তুটা একটু বড় করে দিলাম, এই অভিমুখে ক্রিয়া করছে। তাহলে দুটো বল যদি সমান হয়ে যায়, হ্যাঁ, তাহলে বস্তুটা কী হবে? কোনো লব্ধি বল পাওয়া যাবে না। এর ফলে বস্তুতে এফ, এটাও বল এফ, এটাও বল এফ, দুটো বিপরীতমুখী সমান্তরাল, তাহলে বস্তুতে কোনো গতির সৃষ্টি হবে না। এক্ষেত্রে হবে আমাদের অপশান এ, গতিহীনতা। তারপরে করব আমরা কোশ্চেন নম্বর 52, 52 নম্বর কোশ্চেন। এখানে কি বলা হয়েছে? দুটি অসমান বিপরীতমুখী সমান্তরাল বল একটি বিন্দুতে একযোগে ক্রিয়া করে উৎপন্ন করে, এবার বল দুটো বিপরীতমুখী সমান্তরাল কিন্তু অসমান। তাহলে কি হতে পারে? এই একটা বস্তু ধরলাম, এখানে একটা বল, এখানে একটা বল ক্রিয়া করছে, সমান্তরাল বলেছে, বিপরীতমুখী কিন্তু অসমান। এটা F1, এটা F2, F1 নট ইজিক্যাল টু F2। হ্যাঁ, কোনো একটা বড়, কোনো একটা ছোট। তাহলে যেই বলটা বড় তার দিকেই বস্তুর কি সৃষ্টি হবে? রৈখিক গতি সৃষ্টি হবে, যেহেতু এদের ক্রিয়া রেখা একটাই। তাহলে এক্ষেত্রে আমাদের হবে অপশান বি, রৈখিক গতি সৃষ্টি হবে, শুধু রৈখিক গতি, রৈখিক গতি সৃষ্টি হবে। এবারে আমরা করব কোশ্চেন নম্বর 53। দুটি অসমান বিপরীতমুখী সমান্তরাল বল পৃথক ক্রিয়া রেখা বরাবর একযোগে ক্রিয়া করছে। এবারও অসমান বল, বিপরীতমুখী সমান্তরাল, কিন্তু এদের ক্রিয়া রেখা আলাদা। তাহলে এবার কি উৎপন্ন হবে? তাহলে রৈখিক গতি তো উৎপন্ন হবেই। 53 ধরলাম এটা একটা বস্তু, এই বস্তুতে একটা বল এই বরাবর, একটা বল এই বরাবর, এটা F1, এটা F2, এদের এবার ক্রিয়া রেখাটা আলাদা। তাহলে যদি F1 নট ইজিক্যাল টু F2 হয়, যেহেতু দুটি বল অসমান, তাহলে বস্তুর মধ্যে রৈখিক গতির সঙ্গে সঙ্গে ঘূর্ণন গতিরও সৃষ্টি হবে, কারণ এই বলের যে নেট রেজাল্ট সেটা ভরকেন্দ্রের দিয়ে ক্রিয়া করছে না। তাহলে রৈখিক গতি প্লাস আবৃত গতি দুটোই সৃষ্টি হবে। এটা হবে অপশান ডি, রৈখিক ও আবৃত দুটি গতি সৃষ্টি হবে।
ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। এর পরবর্তী পার্ট আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। ধন্যবাদ।